সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আজকে অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছো। আজকেও বরাবরের মতো আমার ক্লাসটা হলো উচ্চতর গণিত ক্লাস। নবম ও দশম শ্রেণী তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের অনেক কাজে আসবে। তোমরা এই বন্ধের মধ্যে এই ভেক্টর যে দ্বাদশ অধ্যায়ের যে ভেক্টর সম্পর্কে তোমরা একটু কম বুঝো। আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তাহলে আজকে আমার এই অনলাইন ক্লাসের মধ্যে তোমাদেরকে অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসটাকে এমনভাবে সাজিয়েছি যেন আমরা যারা ক্লাস নিই সাধারণত তোমাদের আমাদের সিলেবাসের কারণে অর্থাৎ সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সরাসরি চ্যাপ্টারে গিয়ে অঙ্কের দিকে চলে যাই। খুঁটিনাটি কোনো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা এড়িয়ে যেতে চেষ্টা করি, কেন আমাদের সময় থাকে না, সময় সংক্ষিপ্ততার কারণে। কিন্তু আজকে এই অনলাইন ক্লাসের মধ্যে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে ভেক্টরের একদম খুঁটিনাটি বিষয়, যেগুলো ছাড়া আমরা আসলে ভিতরে অর্থাৎ এই ক্লাসের ভিতরে প্রবেশ করলেও, এই অধ্যায়ের ভিতরে প্রবেশ করলেও যেমন আমরা কম বুঝতে পারি। যেমন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে কি ভেক্টর কি, সমান ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, যোগবিধি। যোগবিধির মধ্যে আমরা দুই ধরনের দেখতে পাই, আমরা ত্রিভুজের ক্ষেত্রে আর সামান্তরিকের ক্ষেত্রে দেখতে পাই। আর বিয়োগবিধি কি, অবস্থান ভেক্টর কি, অবস্থান ভেক্টরের মধ্যে আছে রেখা ভেক্টর আর মধ্যবিন্দু ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, পাশাপাশি আমরা আরো দেখব ধারক রেখা, শূন্য ভেক্টর, বিন্দু ভেক্টর, একক ভেক্টর, সংযোগ বিধি আর বিনিময় বিধি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অবশ্যই খাতায় কলম নিয়ে বসে আছো, সামনে বই রেখেছো। তো তোমাদেরকে বলবো আজকের এই অনলাইন ক্লাসে তোমরা একটু যেখানেই থাকো, যে পড়া টেবিলে বসে আছো তারা যেন একটু মনোযোগ সহকারে আজকে ক্লাসটা শ্রবণ করো এবং লিখো, প্রয়োজনীয় টিপসগুলো একটু লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসে যাচ্ছি, যে পয়েন্টে যাচ্ছি, প্রথম পয়েন্ট হলো আমরা ভেক্টর কি। তো আমরা সাধারণত সবাই জানি ভেক্টর হলো পরিমাপক রাশি। আমরা জানি যে পরিমাপের ক্ষেত্রে দুই ধরনের রাশি হয়, একটা হচ্ছে ভেক্টর রাশি আর অপরটি হচ্ছে স্কেলার রাশি। যে রাশি পরিমাণের ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা বলবো যে এই রাশিটাকে স্কেলার রাশি। আর মানের পাশাপাশি যদি ওই একই রাশি দিক উল্লেখ করা থাকে তাহলে আমরা বলবো যে ভেক্টর রাশি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি আমরা ভেক্টর রাশি কি আর স্কেলার রাশি কি। আমি সংক্ষেপে বলে দিই, যে রাশি কেবলমাত্র মান উল্লেখ থাকলে হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে বলবো আমরা স্কেলার রাশি। আর যে রাশির ক্ষেত্রে মান এবং দিক উভয় উল্লেখ থাকে তাকে বলবো ভেক্টর রাশি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা যারা পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী রয়েছি তারা কিন্তু ভেক্টর সম্পর্কে কিছু না কিছু আমরা জেনেছি। আজকে আমরা জ্যামিতিক ক্ষেত্রে অর্থাৎ ভেক্টরের প্রয়োগ এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত আমরা জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমত যাব সমান ভেক্টর কি। সমান ভেক্টর কি? আমরা সাধারণত জানি যে ভেক্টরকে আমি আরেকটু বলতে পারি, যেমন সমান ভেক্টর যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো তোমাদের ভেক্টর বলতে আমরা একটা রেখাংশ বুঝি, একটি রেখাংশ যার দিক রয়েছে এ থেকে বি বিন্দুর দিকে, অর্থাৎ এ হচ্ছে যে প্রান্ত বিন্দু এবং বি দুটি প্রান্ত বিন্দু। এটা হলো আদি বিন্দু আর বিটা হলো কি অন্তবিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, এ বি রেখাংশের এ ও বি দুটি প্রান্ত বিন্দু, এ হলো আদি বিন্দু আর বি হলো কি প্রান্ত বিন্দু। তাহলে আমরা জানি যে সাধারণত এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে ক্রিয়াশীল,
এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে ক্রিয়াশীল। আর এবি ভেক্টর অথবা আরেকটা ভেক্টর বিএ ভেক্টর একটি রেখাংশের অথবা একই রেখাংশের তাদের মান ও দিক উভয়ই উল্লেখ করে থাকে, উভয়ই বোঝানো থাকে, উভয় বোঝায়। তাহলে কেবলমাত্র মানটা আমরা কিভাবে বুঝবো? যদি এবি ভেক্টরের দিক, আমরা সাধারণত দিককে এভাবে উল্লেখ করি এ এবং বি এ হলো আদি বিন্দু, বি হলো কি অন্তবিন্দু। অন্তবিন্দু উভয় দিকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে দিক চিহ্ন এবি ভেক্টরের দিক। এটাকে যদি মডুলাসের চিহ্ন বা পরমাণুর চিহ্ন দিয়ে যদি প্রকাশ করি তাহলে আমরা এটা এবি পাবো। এই এবি হলো এবি ভেক্টরের মান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতেই পেরেছি আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে বিস্তারিত জানছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো বুঝছিলাম সেটা হলো কি, সেটা হলো তাদের সমান ভেক্টর। এই টপিকটা নিয়ে আমরা এটা জানছি, আমরা এখন জানবো যে সমান ভেক্টর কি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস না বললে হয় না, সমান ভেক্টর যাওয়ার আগে আমার আরেকটা বিষয় আছে, এখানে ধারক রেখা। কি রেখা? ধারক রেখা। ধারক রেখা। আমি তো এখানে একটা ভেক্টরের ইয়া দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, এবি একটি ভেক্টর, এবি একটি ভেক্টর যার আদি বিন্দু হচ্ছে এ বিন্দু, বি বিন্দু হচ্ছে অন্তবিন্দু। এবি ভেক্টর নিজে এবি রেখাংশ, এবি নিজে এবি ভেক্টরের উদাহরণ। তাহলে আমি পাশাপাশি যদি বলি যে একটা বিন্দুর মধ্যে একটি রেখাংশ পিইউ যদি কিউ হয়, এখানে পিকিউ রেখাংশের মধ্যে এও দুটি যদি বিন্দু হয়, এটা যদি ভেক্টর নির্দেশ করা হয় তাহলে আমরা বলবো পিকিউ রেখাংশই এবি ভেক্টরের ধারক রেখা। পিকিউ রেখাংশে এবি ভেক্টরের ধারক রেখা। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছি আসলে ধারক রেখা কি। এখন আসি আমরা সমান ভেক্টরে। সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান ভেক্টরের তিনটি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ তিনটি জিনিস না জানলে সমান ভেক্টর আমরা বুঝতে পারি না। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কি, দুটি ভেক্টরের মান সমান হলে, দুটি ভেক্টরের মান সমান হলে। নাম্বার 2, দুটি ভেক্টরের মান সমান হলে। নাম্বার 2, দুটি ভেক্টরের ধারক রেখা, দুটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লিখে নেবে খাতার মধ্যে সমান ভেক্টর কি, যদি দুটি ভেক্টর মান সমান হলে, আর যদি দুটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হলে। আর 3 নম্বর হলো দুটি ভেক্টর যদি একমুখী ভেক্টর হয়, দুটি ভেক্টর যদি একমুখী হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমান ভেক্টরকে বুঝতে পেরেছি। যেমন দুটি ভেক্টরের মান সমান হলে, দুটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হলে, আর দুটি ভেক্টর একমুখী হলে। আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই। যেমন এবি একটি ভেক্টর, আবার এখানে সিডি একটি ভেক্টর। এই ক্ষেত্রে আমি বলবো এখানে পরিমাণ সমান দুটি ভেক্টরের আর দৈর্ঘ্য সমান, তাহলে দুটি কি ভেক্টরের মান সমান। আর যদি দুটি ভেক্টরের ধারক রেখা, যেমন এখানে আমি পিকিউ রেখাংশ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, পিকিউ রেখাংশ, এখানে আমি বললাম এ, এখানে বললাম বি, আবার এখানে বললাম সি, এখানে বললাম বি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই দুটি সমান ভেক্টরকে আমি একই ভেক্টরের মধ্যে দেখাচ্ছি, তারা হচ্ছে অভিন্ন ভেক্টর। এটা কি ভেক্টর? অভিন্ন ভেক্টর। এখানে এবি ভেক্টর ও সিডি ভেক্টর দুটি অভিন্ন ভেক্টর। তাহলে আমরা প্রথম পেয়েছিলাম যে এবি ভেক্টর সমান সিডি ভেক্টর, আর বলছিলাম আমরা দুটি ভেক্টরের ধারক রেখা যদি অভিন্ন অথবা কি হয় সমান্তরাল হয়, এবং আর দুটি ভেক্টর যদি কি হয় একমুখী হয়, একই দিকে হয়, একমুখী হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিচে খাতায় লিখে ফেলেছো। আমরা এখন জানলাম কি সমান ভেক্টর কি। আচ্ছা, এখন আমরা জানতে যাব
বিপরীত ভেক্টর কি? প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এগুলো লিখতে পেরেছো? যদি তোমরা লিখে থাকো তোমাদের জন্য অনেক উপকার হবে। আমরা যাবো যে এখন বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর কি? প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের পয়েন্টে যেটা জানছিলাম সেটা হলো সমান ভেক্টর কি। সমান ভেক্টর তিনটা শর্ত মেনে চলে বুঝছিলাম আমরা। প্রথমত শর্ত হলো দুটি ভেক্টর সমান হবে, দুটি ভেক্টরের মান সমান হবে। নাম্বার 2 পয়েন্টে পেয়েছিলাম যে আমরা দুটি ভেক্টর ধাররেখা অভিন্ন অথবা সমান্তরাল হবে। আর 3 নম্বর পয়েন্টে পেয়েছিলাম সমান ভেক্টরের মধ্যে ভেক্টর দুটি যদি একমুখী হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিপরীত ভেক্টর এবং সমান ভেক্টরের মধ্যে একটা পার্থক্য আমরা ভিন্ন পাবো, সেটা হলো সমান ভেক্টরের যে তিনটা পেয়েছিলাম সেখানে প্রথম দুটো ঠিক আছে, অর্থাৎ দুটি ভেক্টর সমান হলে দুটি ভেক্টরের ধাররেখা একই অথবা অভিন্ন অথবা সমান্তরাল হলে। আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো দুটি ভেক্টর বিপরীতমুখী পাবো। দুটি ভেক্টর কি পাবো আমরা? বিপরীতমুখী। যেমন AB, হ্যাঁ AB ভেক্টর। আর আরেকটা মনে করো আমরা পাচ্ছি কি BA ভেক্টর, এটা বিপরীতমুখী। BA আর AB এই দুটি ভেক্টর কি বিপরীতমুখী হবে, তাহলে আমরা বিপরীত ভেক্টর কি আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর এই জিনিসটা তুলনামূলক বুঝতে পেরেছো। আমরা এদিকে দেখতে যাচ্ছি যে শূন্য ভেক্টর কি। যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ যে ভেক্টরের দিক নির্ণয় করা যায় না, তাকে আমরা বলবো যে শূন্য ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটা জিনিস রেখে দিয়েছি বিপরীত ভেক্টরে। তাহলে দুটি ভেক্টর যদি মান শূন্য হয়, যে ভেক্টরের মান শূন্য হয়, অর্থাৎ যে ভেক্টরের দিক নির্ণয় করা যায় না, তাকে আমরা বলবো কি শূন্য ভেক্টর। তাহলে আমরা যদি দুটি বিপরীত ভেক্টর, যেমন একটা পেয়েছিলাম আমরা AB ভেক্টর আর একটা পেয়েছিলাম আমরা B ভেক্টর, যদি দুটি বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করি, প্রিয় শিক্ষার্থী একটু ক্লিয়ার, আমরা যদি দুটি ভেক্টরের মধ্যে দুটি বিপরীত ভেক্টর, একটা AB ভেক্টর ছিল আর একটা B ভেক্টর ছিল, দুটি ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে যে মানটা আমরা পাবো সেটা হলো কি শূন্য। কি পাবো আমরা? শূন্য। কেননা আমরা যদি AB ভেক্টর যোগ এটাকে যদি AB লিখতে যাই তাহলে -n হবে, BA কে যদি আমরা AB লিখতে যাই প্রিয় শিক্ষার্থী তাহলে কি হবে? -n হবে। তাহলে এখানে দেখা গেল কি AB ভেক্টর প্লাস -n মাইনাস AB ভেক্টর, তাহলে কি হলো? শূন্য ভেক্টর। মানের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমরা একটা জিনিস জানবো, সেটা হলো যেমন আমরা শূন্য পেলাম, শূন্য নিচের দিকে একটা আন্ডারলাইন করে দিতে হবে। যেমন মনে করুন যে AB ভেক্টর এটার মান হচ্ছে ইউ ভেক্টর, ইউ নিচে একটা আন্ডারলাইন করে দিতে হবে। আমরা এভাবে পেয়ে থাকি, মানের ক্ষেত্রে নিচে আমরা আন্ডারলাইন করে দেব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পেরেছি শূন্য ভেক্টর কি। তাহলে এখানে শূন্য ভেক্টর কেটে জানলাম। আরেকটা আছে বিন্দু ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, বিন্দু ভেক্টর কোনো বিষয় নয়, সেটা হলো শূন্য ভেক্টরের অপর নাম হচ্ছে বিন্দু। শূন্য ভেক্টর আর বিন্দু ভেক্টরের মধ্যে কোনো পার্থক্য নেই। শূন্য ভেক্টরকে অপর একটা নাম দেওয়া হয়, এটা হচ্ছে কি বিন্দু ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্লাস সমান ভেক্টর কি, সমান ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, আর এদিকে ধাররেখা, শূন্য ভেক্টর এবং বিন্দু ভেক্টর সম্পর্কে আমরা অবগত নিচ্ছি। তোমরা অধৈর্য হবে না, আমরা আর কিছু টপিক নিয়ে আলোচনা করতে হচ্ছে। এখন হলো কি একক ভেক্টর। যে ভেক্টরের দৈর্ঘ্য 1 একক তাকে একক ভেক্টর। আর কিছু এখানে বলার প্রয়োজন নেই। আমরা বলবো যে ভেক্টরের দৈর্ঘ্য 1 একক তাকে বলা হয় যে একক ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে বুঝতে পেরেছি। আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হলো একটা যোগ বিধি। প্রিয় শিক্ষার্থী, যোগ বিধি। যদি কখনো কোনো ত্রিভুজে দুটি বাহু দ্বারা একই ক্রমে, যেমন এটা একটা ত্রিভুজ AB ভেক্টর আর BC ভেক্টর। যদি আমি বললাম যে যদি কখনো কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা, অর্থাৎ একটি AB বাহু আর একটা BC বাহু একই ক্রমে
একই ক্রম বলতে আমরা বুঝি যে একটি ভেক্টরের প্রান্তবিন্দু বা অন্তবিন্দু আরেকটি ভেক্টরের আদিবিন্দু যদি একই বিন্দুতে মিলিত হয়, প্রিয় শিক্ষার্থী আবারও বলছি, একই ক্রম বলতে বোঝানো হবে দুটি ভেক্টরের মধ্যে একটি ভেক্টরের অন্তবিন্দু আর অপরটি ভেক্টরের যদি আদিবিন্দু একই বিন্দুতে মিলিত হয় তাহলে এটাকে বলা যায় একই ক্রমে। দুটি ভেক্টরকে নির্দেশ করে। যদি কখনো কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে তৃতীয় বাহু দ্বারা ও দুটি বাহুর বিপরীত ক্রমে, তৃতীয় বাহু দ্বারা ও দুটি বাহুর বিপরীত ক্রমে যোগফলকে বা লব্ধি নির্দেশ করে। যোগফলকে তৃতীয় বাহু দ্বারা ও দুই বাহুর বিপরীত ক্রমে যোগফলকে বা লব্ধি কি করে নির্দেশ করে। যেমন আমি যদি এখানে বলি AC, তাহলে AB ভেক্টরের A এটা হলো আদি বিন্দু, BC ভেক্টরের C এটা হচ্ছে অন্তবিন্দু। আমরা যখন বলি যে কি AC ভেক্টর সমান কত লিখব, তাহলে আমরা বলবো যে এই আদি বিন্দু থেকে আমরা লিখতে পারবো যে AB প্লাস BC ভেক্টর। কেননা আমি যদি AB ভেক্টরকে স্মল a দিয়ে প্রকাশ করি, BC ভেক্টরকে স্মল b দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা যাব যে সাধারণত AB ভেক্টরের a বিন্দু আদি বিন্দু আর BC ভেক্টরের C অন্তবিন্দু। তাহলে AC সমান আমরা বের করব যে এই AB ভেক্টরের মান যদি a হয় আর BC ভেক্টরের মান যদি b হয়, তাহলে আমরা স্মল a প্লাস b লিখব। তাহলে AC ভেক্টর আমরা যোগফল বের করব যে কি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগবিধির মধ্যে প্রথমত আসছি আমরা ত্রিভুজের ক্ষেত্রে। এই ত্রিভুজের ক্ষেত্র থেকে আমরা আসলাম যে কি একটা ত্রিভুজের যদি বলছি যদি কখনো কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে। একই ক্রম বলতে বোঝাচ্ছে যে একটি ভেক্টরের প্রান্তবিন্দু বা অন্তবিন্দু আর অপরটি ভেক্টরের আদিবিন্দু যদি একই বিন্দুতে মিলিত হয়, তাহলে ওই তৃতীয় বাহু দ্বারা ওই দুটি বাহুর দুটি ভেক্টরের বিপরীত ক্রমে যোগফল বা লব্ধি, যোগফলকে প্রিয় শিক্ষার্থী লব্ধিও বলা হয়, যোগফল বা লব্ধি নির্দেশ করে। সুতরাং আমরা লিখতে পারবো AC সমান AB প্লাস BC। আর AB ভেক্টরকে যদি স্মল a দিয়ে প্রকাশ করি আর BC কে যদি স্মল b দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা পাবো AC ভেক্টর সমান a প্লাস b। প্রিয় শিক্ষার্থী, আমরা যোগবিধি সম্পর্কে একটু জানছি। আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রে যোগবিধি জানিছি। আমরা এখন যাব যে সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো সামান্তরিক আঁকতে জানো। তোমরা এখানে একটা সামান্তরিক নিলাম, সামান্তরিকটার নাম দিলাম আমরা A B C D, এটা কর্ণ নিলাম। আচ্ছা, এই ABCD সামান্তরিকে এখানে দেখা গেল যে AB আর BC দুটি সন্নিহিত হবে। তাহলে AB আর BC, AB কে আমরা বলবো যে BA এবং BC। তাহলে সামান্তরিকের সংজ্ঞাটা যদি আমরা এভাবে দিই, যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই আদিবিন্দু বিশিষ্ট হয়, একই আদিবিন্দু, BA ভেক্টরের আদিবিন্দু হচ্ছে B বিন্দু আর BC ভেক্টরের আদিবিন্দু হচ্ছে B বিন্দু, তাহলে আমরা বলছি যে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, এখানে এই সামান্তরিকের মধ্যে BA এবং BC দুটি সন্নিহিত বাহু, তারা যদি একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরকে নির্দেশ করে, কয়টা ভেক্টরকে, একটা BA ভেক্টর আর একটা BC ভেক্টর, দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তাদের ছেদবিন্দুগামী অর্থাৎ এই আদিবিন্দু যেটা আদিবিন্দুতে যেটা মিলিত হয়েছে, সেই তাদের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা দুটি ভেক্টরের যোগফল, এই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশ করে। বেশ, আমি ক্লিয়ার করে দিই জিনিসটা। যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তাদের
স্যাদ্যবিন্দুগামী কর্ণ দ্বারা ও দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশ করে। যেমন এই ভেক্টরের মান যদি u হয়, এই ভেক্টরের মান যদি v প্রকাশ করি, তাহলে স্যাদ্যবিন্দুগামী BD কর্ণ দ্বারা তাদের যোগফল u প্লাস v বা লব্ধি নির্দেশ করে। এটা হলো সামান্তরিক বিধি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যোগবিধি দুই ধরনের পেয়েছিলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছিলাম আর একটা সামান্তরিক ক্ষেত্রে পেয়েছিলাম। তোমরা যোগের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে যে শুধুমাত্র তারা একই ক্রমে হবে, ওই দুটি ভেক্টর একই ক্রমে হবে ত্রিভুজের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রে হবে যে কি একই আদিবিন্দু বিশিষ্ট হবে, দুটি ভেক্টরে একই আদিবিন্দু বিশিষ্ট হবে। তাহলে তার মানে দুটি আদিবিন্দুই একই বিন্দু হবে, দুটি ভেক্টরের আদিবিন্দু একই বিন্দু গামী হবে এবং তৃতীয় বাহু দ্বারা তাদের যোগফল বা লব্ধি যে কর্ণদ্বয় দ্বারা ওই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এই যোগবিধি বুঝতে পেরেছো। অর্থাৎ যোগবিধি হলো কি দুটি ক্ষেত্রে, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে, একটা সামান্তরিকের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বিয়োগ বিধিতে যাচ্ছি। আমাদের যোগবিধি শেষ, এখন আমরা যাচ্ছি বিয়োগ বিধিতে। বিয়োগ বিধি তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা যোগবিধির মধ্যে আলোচনা করেছি যে ত্রিভুজের ক্ষেত্রে আর সামান্তরিকের ক্ষেত্রে। এখন বিয়োগ বিধি আলোচনা করতে যাচ্ছি যে শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে। বিয়োগ বিধি সামান্তরিকের ক্ষেত্রে হয় না, শুধু ত্রিভুজের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এখানে একটা জিনিস আমি আমারও যোগবিধি ত্রিভুজের মতো করে একটা ত্রিভুজ এঁকে দিচ্ছি। এখানে a b c। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা a ভেক্টর আর ab ভেক্টর আর bc ভেক্টর, এটাকে আমি u ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, আর একটা ac ভেক্টরকে আমি b ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। আমরা বলছিলাম যে মানের ক্ষেত্রে শুধুমাত্র নিচের দিকে আমরা আন্ডারলাইন করব। তাহলে ab ভেক্টরকে আমরা u দ্বারা, আবার ac ভেক্টরকে আমরা b ভেক্টর দ্বারা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা বিয়োগ বিধি বলি, বিয়োগ বিধি হয় যে শুধু ত্রিভুজের ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে ওই দুটি ভেক্টরের বিয়োগফল হচ্ছে এদের অন্তবিন্দু দ্বারা বিপরীত ক্রমে গঠিত ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, এই দুটি ভেক্টরে যদি একই আদিবিন্দু বিশিষ্ট হয় এবং নির্দিষ্ট দুটি ভেক্টরকে কি করে নির্দেশ করে, ab ভেক্টর আর হচ্ছে ac ভেক্টর, দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে ও দুটি ভেক্টর দ্বয়ের বিয়োগফল হবে এদের অন্তবিন্দু দ্বারা বিপরীত ক্রমে গঠিত ভেক্টর। যেমন আমরা যদি bc ভেক্টর বের করতে চাই, প্রিয় শিক্ষার্থী, আমরা যদি bc ভেক্টর বের করতে চাই, এই ab ভেক্টরের অন্তবিন্দু হচ্ছে b বিন্দু আর ac ভেক্টরের অন্তবিন্দু হচ্ছে c বিন্দু। তাহলে তাদের বিয়োগফল হবে bc ভেক্টর, দুটি অন্তবিন্দু bc ভেক্টর সমান আমরা বলবো এখানে bc ভেক্টরের c বিন্দু হচ্ছে অন্তবিন্দু, এটা যা ac ভেক্টরের নির্দেশ করে। তাহলে এই অন্তবিন্দু b, অর্থাৎ ac ভেক্টরের মান b, আর এখানে b, এই b এর যে অন্তবিন্দুটা রয়েছে অর্থাৎ ab ভেক্টরের মান u, সেটা বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা বিয়োগটা নিশ্চয় বুঝতে পেরেছি। আমি আবার বলছি, আমরা সাধারণত জানি যদি এভাবে বের করি, যদি এটা হয়, মনে করেন যে এটা দুটি ভেক্টর হয় এবং দুটি ভেক্টর যদি একই আদিবিন্দু বিশিষ্ট হয়, তাহলে ওই দুটি ভেক্টরই একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরকে কিভাবে নির্দেশ করে। এখন তৃতীয় বাহু দ্বারা ও দুটি ভেক্টরের বিয়োগফল বিপরীত ক্রমে নির্দেশ করে। যেমন অন্তবিন্দু c এর অর্থাৎ ac ভেক্টর b ভেক্টর থেকে b এর মান থেকে আমরা ab ভেক্টরের u যেটা আছে সেটা আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা বিয়োগফল দ্বারা বোঝানো যাচ্ছে যে কি, এখানে বিয়োগ দ্বারা বোঝানো যাচ্ছে যে bc ভেক্টর সমান ac ভেক্টর বিয়োগ ab ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি ac ভেক্টর মাইনাস ab ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, আমরা বিয়োগ বিধি বুঝেছি। আমরা বিয়োগ বিধি শুধুমাত্র জানছি না তোমাদের কি ত্রিভুজের ক্ষেত্রে, বিয়োগ বিধি সামান্তরিক ক্ষেত্রে হয় না, শুধু ত্রিভুজের ক্ষেত্রে হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা বিয়োগ বিধিও এখন ক্লিয়ার করলাম। তাহলে আমাদের আছে এখানে আছে, এদিকে আছে সংযোগ বিধি আর বিনিময় বিধি। তাহলে সংযোগ বিধি কি? প্রিয় শিক্ষার্থী, তিনটে যদি
ভেক্টর হয় একটা ইউ আর একটা বি আর একটা যদি ডব্লিউ হয়, তাহলে সংযোগ বিধিকে আমরা এভাবে বলি ইউ ভেক্টর প্লাস বি প্লাস ডব্লিউ সমান ইউ প্লাস বি প্লাস ডব্লিউ, এটাকে বলা যায় সংযোগ বিধি। অর্থাৎ ইউ ভেক্টরের সাথে যদি বি এবং ডব্লিউ ভেক্টরের যোগফল আমরা যোগ করি সমান আবার প্রথম দুটি ভেক্টরের সাথে ইউ প্লাস বি ভেক্টরের সাথে আবার ডব্লিউ ভেক্টর আমরা কি করব, যোগ করব। এটাই হলো সংযোগ বিধি। এটা হলো কি বিধি? সংযোগ বিধি। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয় বুঝতে পেরেছি সংযোগ বিধি কি। এবার যাচ্ছে আমরা বিনিময় বিধি। বিনিময় বিধি আরো সহজ। দুটো ভেক্টর ইউ ও বি ভেক্টর হলে তাহলে আমরা লিখব যে ইউ প্লাস বি সমান বি প্লাস ইউ। অর্থাৎ ইউ এখানে আগে যেটা ভেক্টর ছিল ইউ, এখানে গিয়ে ডান পাশে গিয়ে এটা পরে হলো, আর এখানে পরে যেটা আছে সেটা আগে হলো। অর্থাৎ বিনিময় হলো, এটা আগে ছিল এখানে এটা শেষ হলো, আর এটা পরে ছিল এটা আগে হলো। এরপর এটাকে বলা যে বিনিময় বিধি। প্রিয় শিক্ষার্থী, আমরা এদিকে পয়েন্টগুলো আমরা পুরোটা জেনে গেছি, একটা সংযোগ বিধি আর একটা বিনিময় বিধি। এখন আমরা আসবো যে অবস্থান ভেক্টর। অবস্থান, প্রিয় শিক্ষার্থী, কোন একটি নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ অবস্থান ভেক্টর যদি বলি এভাবে বলি, কোন একটি নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় মূল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে যায় তাহলে সেটা হবে একটা মূল বিন্দুর সাপেক্ষে অথবা ও বিন্দুর সাপেক্ষে। তাহলে এ বিন্দুর যদি আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে যাই তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও এ ভেক্টর। আর সে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা স্মল এ দ্বারা চিহ্নিত করি তাহলে এটা হবে স্মল এ। প্রিয় শিক্ষার্থী, একইভাবে যদি আমরা আরেকটা বিন্দু যদি বি ধরি, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি নির্ণয় করতে যাই তাহলে এটা যদি এটাও হবে যে মূল বিন্দুর সাপেক্ষে অথবা ও বিন্দুর সাপেক্ষে, তখন বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও বি। ও বি, তাহলে এটাকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে এটা হবে যে স্মল বি। প্রিয় শিক্ষার্থী, আমরা অবস্থান ভেক্টর বুঝতে পেরেছি। অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, কারণ মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর নির্ধারণ করা হয়। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি হয়, বি বিন্দুর অবস্থান যদি বের করতে বলে তাহলে আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে বলবো ও বি। একে যদি এ দিয়ে প্রকাশ করা হয় স্মল এ, আর একে যদি বি দিয়ে প্রকাশ করা হয় স্মল বি। শিক্ষার্থী, আমরা অবস্থান ভেক্টর বুঝতে পেরেছি। আমরা এর মধ্যে যাব অবস্থান ভেক্টর দুই ধরনের, একটা হচ্ছে রেখার ভেক্টর আর একটা হচ্ছে মধ্যবিন্দু ভেক্টর। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে আমি এখান থেকে করি, এটা একটা রেখা, এই রেখাটার নাম হচ্ছে কি এবিসি। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে যেতে গেলে দেখতে পাবো যে ওএ প্লাস এবি সমান হচ্ছে কি ওবি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আর একটু বলতে চাই, সেটা হলো আমরা ত্রিভুজের ক্ষেত্রে ভাবছি যে কি ওএ প্লাস এবি সমান হচ্ছে কি ওবি। তাহলে ও এর অবস্থান ভেক্টর অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল স্মল এ, আমি বের করতে যাচ্ছি এবি রেখার অবস্থান ভেক্টর, ও বিন্দু বি বিন্দুর অবস্থান ভেক্টর ওবি সমান হচ্ছে স্মল বি। তাহলে আমরা এবি সমান পাচ্ছি বি মাইনাস এ। এটা হচ্ছে ত্রিভুজের বিয়োগ বিধি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই রেখার অবস্থান ভেক্টর হিসেবে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। অবস্থান ভেক্টরের মধ্যে আমরা পেলাম যে ত্রিভুজের বিয়োগ বিধির অবস্থান ভেক্টর, অর্থাৎ যোগ বিধির ক্ষেত্রে নয়, ত্রিভুজের বিয়োগ বিধির ক্ষেত্রে আমরা যখন এবি বের করতে যাব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি অর্থাৎ এই এবি রেখার অন্তবিন্দু বি থেকে বি এর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে, অর্থাৎ বি বা এ অর্থাৎ বি মাইনাস এ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা রেখার অবস্থান ভেক্টর বুঝতে পেরেছি। এখন আমরা যদি বের করি যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, প্রিয় শিক্ষার্থী, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর একদম সহজ। আমরা যদি বলি যে একটা বিন্দু বি আর একটা বিন্দু, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল এ হয়, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল বি হয়, তাহলে এই রেখাটা যদি বের করি, এই রেখার মধ্যবিন্দু হচ্ছে মনে করো সি বিন্দু। এখন আমি যদি সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই তাহলে হবে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর যোগ বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস বি সমান, তাকে যদি আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর করব তাকে 2 দিয়ে ভাগ করব। তাকে কত দিয়ে ভাগ করব প্রিয় শিক্ষার্থী? 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করতে যাই,
একটি এ বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিয়ে দুটো যোগ করে তাকে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে এই উচ্চতর গণিত অনলাইন ক্লাসে তোমরা নিশ্চয়ই মনোযোগী ছিলে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে আমি অনেকগুলো খুঁটিনাটি টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে এই ক্লাস যদি তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার কষ্টটা একটু ফলপ্রসূ হলো বলে মনে করবো আমি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা শুধু দশম শ্রেণী ক্লাস নয়, এটা নবম এবং দশম উভয়ই আমরা যারা উচ্চতর গণিতে পড়ালেখা করি আমাদের জন্য অবশ্যই ফলপ্রসূ হবে। আমরা সাধারণত এই জিনিসগুলো তোয়াক্কা না করে আমরা ভিতরের দিকে গণিতের দিকে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের দিকে অগ্রসর হতে থাকি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে নিশ্চয়ই এই ক্লাসটা নেওয়ার পরে এই ক্লাসটা পাওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে এখানে এগুলো না বুঝলে যে ভিতরে গিয়ে আমরা ভুল করি এটাই প্রমাণ হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আসছো ভালো থেকো। আজকের ক্লাসটা অনুসরণ করে থাকলে আজকের বাড়ির কাজ হিসাবে আমি এই যে কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি বাড়ির কাজ, এই পয়েন্টগুলো তোমরা তোমাদের বাড়ির কাজ হিসেবে করে রাখবে, এগুলো শিখে রাখবে। পাশাপাশি ভেক্টর ত্রিভুজ বিধি যোগের ক্ষেত্রে আর সামান্তরিক বিধি, তারপর আছে বিয়োগ বিধি, এই অবস্থান ভেক্টর, এই জিনিসগুলো বাড়ির কাজ থাকবে। তোমরা এগুলো প্রয়োগ করে একটা সৃজনশীল প্রশ্ন করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করোনাকালীন সময়ে তোমরা ঘর থেকে বের হবে না, ঘর থেকে যদি প্রয়োজন বের হয় মুখে মাস্ক পরিধান করে তোমরা বের হবে। তোমরা এই ক্লাসটা তোমাদের যদি আনন্দ দেয়, এই ক্লাসটা যদি তোমাদের তোমরা উপকৃত হও, তোমরা তোমাদের প্রতিবেশী অথবা তোমাদের বন্ধু, তোমাদের বান্ধবী যারা যেখানে থাকে তাদেরকে হেল্প করতে চেষ্টা করবে, তাদেরকে বোঝাতে চেষ্টা করবে, তাদেরকে এখানে এই ক্লাসটা কোথায় কিভাবে পাওয়া যায় সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।